আপনি কি জানেন অস্ট্রেলিয়াতে বসবাস করে প্রায় 2,27,00,000 মানুষ, অথচ সেই দেশেই রয়েছে প্রায় 20 কোটি খরগোশ, অর্থাৎ মানুষের সংখ্যার তুলনায় খরগোশের সংখ্যা প্রায় 10 গুণ বেশি। এই বিপুল সংখ্যক খরগোশ অস্ট্রেলিয়ার জন্য এতটাই ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে যে সেই দেশের সরকার বাধ্য হয়ে খরগোশকে বিধ্বংসী প্রাণী বা ক্ষতিকারক জীব হিসেবে ঘোষণা করেছে। ফসল ধ্বংস হয়ে যাচ্ছে, মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, প্রাকৃতিক বাস্তুতন্ত্র সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে। বহু বছর ধরে অস্ট্রেলিয়া সরকার এই খরগোশদের হাত থেকে বাঁচার জন্য নানা রকম চেষ্টা করেছে, কিন্তু প্রায় সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। কিন্তু এই গল্পের আরেকটি দিক আছে, যা আরও বেশি অবাক করার মতো। যেখানে অস্ট্রেলিয়ার কাছে খরগোশ এক ভয়ঙ্কর অভিশাপ, ঠিক সেখানে চীন এই একই প্রাণীকে পরিণত করেছে এক আশ্চর্য আশীর্বাদে। গত 30 বছরে চীন প্রায় 40 লক্ষেরও বেশি খরগোশ আমদানি করেছে। তবে এই খরগোশগুলো আনা হয়নি খাওয়ার জন্য, বরং এগুলো ব্যবহার করা হয়েছে এক অভূতপূর্ব পরিবেশগত পরীক্ষার জন্য, যার কেন্দ্র ছিল চীনের কুখ্যাত কুবুচি মরুভূমি। এই পরীক্ষার ফলাফল এতটাই বিস্ময়কর ছিল যে তা গোটা বিশ্বকেই রীতিমতো হতবাক করে দিয়েছে। যখন কোনো মরুভূমি ধীরে ধীরে তার আশেপাশের সবুজ ও উর্বর জমিকে গ্রাস করে এবং তাকেও মরুভূমিতে পরিণত করে, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় মরুকরণ বা ডেজার্টিফিকেশন। এই ভয়াবহ প্রক্রিয়ার সবচেয়ে বড় শিকার ছিল কুবুচি মরুভূমি। একসময় এই মরুভূমি প্রতি বছর প্রায় 5 লক্ষ একর উর্বর জমি গিলে ফেলছিল। সহজ ভাষায় বললে, প্রতি বছর হাজার হাজার কৃষকের জমি বালির নিচে হারিয়ে যাচ্ছিল। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে চীন সরকার মরুকরণের এই গতি কমাতে সর্বশক্তি প্রয়োগ করতে বাধ্য হয়। 1950 ও 1960-এর দশকে একের পর এক সরকারি প্রকল্প নেওয়া হয়। মরুভূমিতে স্যান্ড কন্ট্রোল স্টেশন তৈরি করা হয়, লক্ষ লক্ষ গাছ লাগানো হয়, কিন্তু বালির এই বিশাল সমুদ্র যেন কোনোভাবেই মানুষের নিয়ন্ত্রণে আসছিল না। মনে হচ্ছিল কুবুচি মরুভূমিকে আর কোনোভাবেই থামানো সম্ভব নয়। ঠিক তখনই এই গল্পে প্রবেশ করেন ওয়াং ওয়েনবিয়াও নামের এক স্থানীয় উদ্যোক্তা, একজন মানুষ যিনি একাই পুরো পরিস্থিতির গতিপথ বদলে দেন। ওয়াং নিজের উপার্জিত অর্থ বিনিয়োগ করলেন এক অদ্ভুত কিন্তু দূরদর্শী পরিকল্পনায়। তিনি মরুভূমির কয়েকশো একর জমিতে শুকনো ঝোপঝাড় দিয়ে বর্গাকৃতির কাঠামো তৈরি করতে শুরু করলেন। এই চারকোনা খোপগুলোর মাঝখানেই তিনি লাগাতে লাগলেন উইলো গাছ, যাকে আমরা বাংলায় বেদ গাছ বলি। উইলো গাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি খুব কম পানিতেও বেঁচে থাকতে পারে, কারণ এর শিকড় প্রায় 300 ফুট গভীরে গিয়ে মাটির নিচে থাকা পানির সন্ধান করতে সক্ষম। এই গাছের কাঠ, কাগজ ও আসবাবপত্র তৈরিতে অত্যন্ত মূল্যবান। তবে শর্ত একটাই, গাছগুলোকে মরুভূমির কঠিন পরিবেশে টিকে থাকতে হবে। কুবুচি মরুভূমিতে প্রবল বাতাস বালির স্তর উড়িয়ে নিয়ে যায় এবং মাটির ভেতরে আটকে থাকা সামান্য আর্দ্রতাও বাষ্পীভূত করে দেয়। এই প্রবল বাতাস থেকে উইলো গাছগুলোকে বাঁচানোর জন্য ওয়াং গাছের চারপাশে ঝোপঝাড় লাগান। শুরুতে সবাই তাকে নিয়ে হাসাহাসি করেছিল। অনেকে বলেছিল, এই লোকটা পাগল, মরুভূমিতে গাছ লাগাতে এসেছে। কিন্তু কেউই বুঝতে পারেনি এই পাগলামির পেছনে কত বড় একটি ভবিষ্যৎ লুকিয়ে আছে। প্রথম 3 বছর সবকিছু ঠিকঠাকই চলল, কিন্তু এরপর সামনে এলো নতুন সমস্যা। উইলো গাছকে কাগজ ও আসবাবপত্র শিল্পের উপযোগী করতে হলে গাছের নতুন কচি ডাল নিয়মিত ছাঁটাই করা জরুরি ছিল, যাতে মূল কাণ্ড আরও মোটা ও শক্ত হয়। কিন্তু মরুভূমির দুর্গম পরিবেশে এই কাজ করা ছিল অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। ঠিক এই জায়গা থেকেই গল্পে আসে এক নাটকীয় মোড়। এখানেই খরগোশদের প্রবেশ ঘটে, বিশেষ করে রেক্স র্যাবিট নামের এক বিশেষ প্রজাতির খরগোশের। রেক্স র্যাবিট এমন এক প্রজাতি যাদের পশম দেখতে ওটারের লোমের মতো, অত্যন্ত নরম, দামি এবং বিলাসবহুল পোশাক তৈরিতে ব্যবহৃত হয়। কিন্তু ওয়াং এই খরগোশগুলোকে এনেছিলেন তাদের পশমের জন্য নয়, বরং তাদের একটি স্বাভাবিক অভ্যাসের জন্য। রেক্স র্যাবিট উইলো গাছের নতুন গজানো কচি ডাল খেতে খুব পছন্দ করে। তারা যখন এই ডালগুলো খেতে শুরু করল, তখন গাছের মূল কাণ্ড প্রাকৃতিকভাবেই আরও মোটা ও শক্ত হতে লাগল। এর ফলে কাগজ শিল্পের ব্যবসায়ীরা এই কাঠ চড়া দামে কিনতে শুরু করল।
একদিকে খরগোশ পেল খাবার, অন্যদিকে শিল্প পেল কাঁচামাল। পরিবেশ ও অর্থনীতি দুটোই লাভবান হতে শুরু করল। কিন্তু এখানেই শেষ নয়। উইলো গাছের গভীর শিকড় বালির স্তরের ভেতরে প্রবেশ করে মাটির গঠনগত দৃঢ়তা বাড়াতে শুরু করল। ফলে প্রবল বাতাসেও আর বালি উড়ে যেত না, এবং মাটির ভেতরের আর্দ্রতাও ধরে রাখা সম্ভব হল। এই সময় রেক্স র্যাবিট তাদের আসল ভূমিকা পালন করতে শুরু করল। তাদের মল পরিণত হল এক অসাধারণ প্রাকৃতিক সারে। চীনের জিরো ওয়েস্ট ব্যবস্থায় এই সার হয়ে উঠল এক মূল্যবান সম্পদ। রেক্স র্যাবিট অত্যন্ত দ্রুত বংশবিস্তার করে। একটি স্ত্রী খরগোশ বছরে প্রায় 50টি বাচ্চা জন্ম দিতে পারে। ফলে খরগোশ যত বাড়তে লাগল, তত বাড়তে লাগল সার, আর ততই উর্বর হতে লাগল জমি। ধীরে ধীরে বিস্তীর্ণ বালুর মাঠ বদলে যেতে শুরু করল সবুজ কৃষি জমিতে। এখানে জৈব সবজির চাষ শুরু হল। এই পরিবর্তন আরও দ্রুত হয়েছিল রেক্স র্যাবিটের একটি বিশেষ স্বভাবের কারণে। তারা ঘাস খেতে পারলেও ঘাসের বীজ হজম করতে পারে না। ফলে সেই বীজ তাদের মলের সঙ্গে মাটিতে ফিরে আসে এবং অল্প সময়ের মধ্যেই নতুন ঘাস গজাতে শুরু করে। ধীরে ধীরে পুরো এলাকা সবুজে ঢেকে যায়। খরগোশ শুধু উইলো গাছের যত্নই নেয়নি, প্রাকৃতিকভাবেই ঘাস জন্মানোর কাজও করে দিয়েছে। একই সঙ্গে তাদের পশম ভালো দামে বিক্রি হওয়ায় অর্থনৈতিক লাভও আসতে থাকে। এভাবেই পুরো এলাকাটি ধীরে ধীরে একটি স্বয়ংসম্পূর্ণ প্রাকৃতিক এবং অর্থনৈতিক ব্যবস্থায় রূপ নেয়। এই অভাবনীয় সাফল্যের পর ওয়াং থেমে থাকেননি। তিনি 100রও বেশি বুলডোজার ভাড়া করে মরুভূমির উঁচু নিচু বালির টিলাগুলো সমান করার কাজ শুরু করেন। জমি সমতল হওয়ার পর সেখানে আবার উইলো গাছ লাগানো হয়। পাশাপাশি স্থানীয় মানুষদের খরগোশ পালনে উৎসাহিত করা হয়। চীনা সরকারের সহায়তায় লক্ষ লক্ষ রেক্স র্যাবিট এনে গ্রামের মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়। ধীরে ধীরে প্রতিটি পরিবারই এক একটি ছোট খামারে পরিণত হয়ে ওঠে। 10 বছরের মধ্যেই পুরো এলাকার চেহারা আমূল বদলে যায়। যেখানে একসময় শুধু ধূসর বালি চোখে পড়ত, সেখানে আজ ছড়িয়ে পড়েছে সবুজের বিস্তার। কবুচি মরুভূমির গল্প আমাদের একটাই কথা মনে করিয়ে দেয়: মানুষ যখন প্রকৃতির সঙ্গে লড়াই না করে তার পাশে দাঁড়ায়, তখন মৃত্যুর মরুভূমিও একদিন জীবনের বাগানে রূপ নিতে পারে।